দর্শক শুভেচ্ছা সহ শুরু করছি চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্ন। আজকে আমরা যে বিষয়ে কথা বলার জন্য ঠিক করেছি সেটি হচ্ছে এই সময়ে সাংবাদিকতা, রাজনীতি, অর্থনীতি। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে চারজন সাংবাদিককে আমরা আমন্ত্রণ জানিয়েছি চ্যানেল আই স্টুডিওতে। দর্শক, আলোচনার আগে আমি পরিচয় করিয়ে দিতে চাই। আমার সঙ্গে আছে ঠিক ডাইনে জনাব আলমগীর হোসেন, সম্পাদক ডেইলি এক্সপ্রেস। তার ঠিক পরেই আছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি শেখ আবদুল্লাহ। আমার ঠিক বায়ে আছেন জনাব মাইনুল হাসান সোহেল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ঢাকা রিপোর্টার্স ইউনিটি। আপনাকে আবার অভিনন্দন জানাই। একদম সর্বশেষে আছেন জনাব আবু আলী। তিনি কাজ করছেন দৈনিক আমাদের সময় পত্রিকায় এবং একই সঙ্গে আবু আলীও একটি সংগঠন, সাংবাদিকদের শেয়ার বাজারে যে সংগঠনটি আছে, যে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF এর সাধারণ সম্পাদক। আমি দর্শক বুঝতে পারছেন যে আমরা আজকে রাজনীতি, অর্থনীতি, সাংবাদিকতা তিনটা বিষয়েই কথা বলবো। আমি শুরু করতে চাই, আমাদের সঙ্গে একজন সম্পাদক রয়েছেন জনাব আলমগীর হোসেন, আপনাকে দিয়ে। এই সময়ে সাংবাদিকতা যদি আমি আপনাকে বলতে বলি, আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে বলি, আপনি সাংবাদিকতা, আপনার দীর্ঘদিনের ক্যারিয়ার, আপনি যদি একটু তুলনা করে বলেন গত দেড় দুই বছরে গুণগত কি পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন? আসলে সাংবাদিকতা তো সবসময় চ্যালেঞ্জ। এটা আগেও ছিল, এখনও আছে। সংকটও আছে, চ্যালেঞ্জও আছে। আমি যদি নিজে আমার কথা বলি, এই গত সরকারের আমলে আমি 2টি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলার আমি ছিলাম। 3-4 জন সম্পাদক, যুগান্তরের সম্পাদক ছিলেন, আমি ছিলাম অন্য। সেই মামলাগুলি অবশ্য এই সরকারের নতুন আইনের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার কারণে আমরা মুক্তি পেয়েছি। কিন্তু তার মানে কিন্তু এই না যে আমরা আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আসামি ছিলাম আর এখন সেটা থেকে রিলিজ হয়েছে, খুব বেশি ভালো আছি। বিষয়টা কিন্তু সেরকম না। আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি আমার 2টি পত্রিকার সম্পাদক আমি চালাতে গিয়ে আমি যেটা বুঝি যে সাংবাদিকতা আগেও যেমন চ্যালেঞ্জের মুখে ছিল, সংকটেও ছিল, সেখান থেকে যে খুব বেশি উত্তরণ হয়েছে এটা আমার মনে হয় না। আমি তো মনে করি কোনো জায়গায় আগের চেয়েও আরও কিছু সংকট ঘনীভূত হয়েছে, কোথাও যে সংকট বেড়েছে। যেরকম আপনি দু একটা উদাহরণ যদি দেন। না, আপনি দেখেন গতকালেরই একটি আমি দেখলাম, আপনার বোধহয় এটা ভাইরাল হয়েছে, আমি তো দেখতাম যে সাংবাদিকদেরকে তালাবদ্ধ, কিছু ছেলেপেলে বলছে যে যে তালাবদ্ধ সাংবাদিকদেরকে তালাবদ্ধ করে দিব বেশি। এইটা কি আপনি কি মনে করেন যে এটি সাংবাদিকতার জন্য চ্যালেঞ্জ না? এটি কি সাংবাদিকতা সংকটে না? সাংবাদিকদেরকে তালাবদ্ধ করার মানেই তো হচ্ছে পুরা সংবাদ মাধ্যমকে, এই পেশাটাকেই তালাবদ্ধ করা। আমি এটিকে আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই, কারণ বাংলাদেশে আমরা 18 কোটি বেশি মানুষ। এইখানে আমাদের মত প্রকাশের সুযোগও অনেক বেশি, প্ল্যাটফর্মও বেশি। আমি আবার আপনার কাছে আসবো। আমি একটু আমার সহকর্মী জনাব মাইনুল হাসান সোহেল, আপনাকে আবারও অভিনন্দন জানাই। মাত্র 2 দিন আগে আপনি ঢাকায় বাংলাদেশের সবচেয়ে বড় যে সংগঠন অ্যাক্টিভ জার্নালিস্টদের, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সেই সংগঠনটির সাধারণ সম্পাদক পদে আবারও নির্বাচিত হয়েছেন। আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি এই সময়ে সাংবাদিকতাকে কিভাবে দেখছেন, এবং এই একই সঙ্গে দর্শক আপনাদেরকে একটু বলে রাখি, যেন মাইনুল হাসান সোহেল এই মুহূর্তে একটি মামলাও তার নামে হয়েছে বলে আমরা জেনেছি, সেটি দিয়ে শুরু করবেন। ধন্যবাদ রিজু ভাই, চ্যানেলকে ধন্যবাদ। আসলে সাংবাদিকতা পেশা আমরা যারা আছি, এটা কখনোই স্বাভাবিক ছিল না আসলে, না ফ্যাসিস্ট সরকারের সময় না বর্তমান সরকারের সময়। আসলে সব সময়ই সবার টার্গেট সাংবাদিক। এটা এই কারণে যে আমরা সরকারের বিভিন্ন পদে থেকে বা বিভিন্ন পজিশনে থেকে যে আমরা যে অনিয়মগুলো করি সেটা তুলে ধরার বা আয়না হিসেবে কাজ করে সাংবাদিকরা। আর এই সাংবাদিকদেরকে দমিয়ে রাখতে পারলে হয়তো সেটা আর আসবে না, বা অনেকে অনিয়মটা আসবে না। এই কারণেই আসলে আমরা চিন্তা করি যাতে সাংবাদিকদের সেই সুযোগ সুবিধা অন্যান্যগুলো থেকে বঞ্চিত হয়। পাশাপাশি সাংবাদিকদেরকে পৃথকভাবে কোণঠাসা করে রাখলে হয়তো বা তারা কিছু গেইনার হতে পারেন। তো আমি মনে করি যেটা আগেও ছিল সংকট সাংবাদিকতায়, এখনও। কারণ আপনি দেখেন পট পরিবর্তনের পরে একটি সংস্কার কমিশন হয়েছে। সেই সংস্কার কমিশন আপনার দেখেন যে সুপারিশগুলো দিয়েছে, আমি কতটা যৌক্তিক তার চেয়েও বলবো যে আসলে যে কয়েকটি সুপারিশ দিয়েছে তার বাস্তবায়ন একটিও বাস্তবায়ন হয়নি।
পাশাপাশি যে কমিশন করা হয়েছে তাদের যে সুপারিশগুলো ছিল তাদের সেই ক্ষেত্রেও কিন্তু বাস্তবতার সাথে মিল নেই সেই সুপারিশগুলোর। তাই ওই কারণে হয়তো বা বাস্তবায়ন হয়নি। কিন্তু কেন সেইটা হলো, আপনি ধরেন আজকে সাংবাদিকদের পেনশন নেই, সে বিষয়ে এখানে কোনো ইয়া নেই। আপনি সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়ন সাংবাদিকরা কি পরিচয়পত্র পান কিনা? পেনশন তো অনেক দূরের কথা। পরিচয়পত্র হয়তো কোনো অফিস দিয়ে থাকে। আমরা আসলে মূল সংকটটা আমাদের সাংবাদিকতায় এসেছে আমি যেটা মনে করি কর্পোরেট কালচারের কারণে। আসলে আপনি একটা প্রতিষ্ঠান যখন 5টা 8টা পত্রিকা বা টেলিভিশনের মালিক হয়ে যাবে, আসলে সে যেটা বলবে যেভাবে বলবে সেভাবেই হচ্ছে। এই কারণে আসলে কর্পোরেট সিস্টেমটার কারণেই আসলে আমরা অনেক ক্ষেত্রে পেছনে চলে আমি একটু যাচ্ছি। থামাতে চাই। সারা পৃথিবীব্যাপী তো আমি যদি রুপার্ট মার্ডকের কথা বলি, আমি যদি পাশের দেশ ভারতের কথা বলি, সারা পৃথিবীতে এই কর্পোরেটরাই একাধিক টেলিভিশন এবং পত্রিকা চালাচ্ছে, সেখানে তো অসুবিধা হচ্ছে না। আপনি দেখেন বাইরের দেশের কর্পোরেট কালচার আমাদের দেশের কর্পোরেট কালচার পুরোটাই ভিন্ন। বাইরের দেশের কালচারটা হচ্ছে আপনি যে পেশাটা আপনি একটা পত্রিকা করছেন সেই পত্রিকাকে আপনি স্বাধীনভাবে চালানোর একটা চিন্তা করেন। আমাদের দেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। আপনি দেখবেন যে ওই পত্রিকার মালিক কি করেছেন এটা লিড নিউজ হয়ে যাচ্ছে, এটা ফার্স্ট পেজে আসতেছে। তার মানে কি সে তার নিজস্ব কাজের জন্য আসলে এই পত্রিকাকে ব্যবহার করতেছে, যে কারণে আসলে আমাদের সাংবাদিকতাটাকে যথেষ্ট মানে যেটা আমরা চাচ্ছি বাংলাদেশের মানুষ পেশাদারিত্বের জায়গায় অনেক সংকীর্ণতার মধ্যে আমরা আছি। আমি আপনার মামলার বিষয়ে একটু জানতে চাই, কি বিষয়ে মামলা হলো, এখন এটার স্ট্যাটাস কি? অ্যাকচুয়ালি যে মামলাটি হয়েছে এটা অবান্তর। আসলে আমি মনে করি আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটির দায়িত্বে যারা আছি এরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কাজ করি, সেই প্রেক্ষাপটে আসলে মামলাটি হয়েছে। আমাদের কিছু জমি অন্য একটি গ্রুপ যুবলীগের এক নেতা এটা দখলে ছিলেন দীর্ঘদিন, যে জমিটি আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটি উদ্ধার করেছি, সেই জমি আসলে বাধা হিসাবে কাজ করেছে তাদের কাছে। এবং আমার কমিউনিটির সাংবাদিকরা সবাই জানেন, যাতে আমি না থাকলে বা আমার বিরুদ্ধে মামলা দিলে হয়তোবা এই জমিটি তারা আবার দখল করতে পারবেন, সেই চিন্তা থেকেই আসলে এই মামলাটি হয়েছে। এবং এক্ষেত্রে আসলে আমি মনে করি যে ইস্যুটা আমার উপরে দাঁড় করানো হয়েছে যে সেই আগস্টের বিস্ফোরক দ্রব্য বা অন্য ইস্যুগুলো, হত্যাকাণ্ড, অ্যাকচুয়ালি আমি কখনোই কোনো মতাবলম্বীতে বিশ্বাসী ছিলাম না। আমি সাংবাদিকতা পেশাটাকেই ধারণ করি। সো এই মামলার আমি মনে করি কোনো বেইস বা ভিত্তি নেই, আপনারা সেটা জানেন। আমি মনে করি এটা আসলে হয়রানিমূলকই, সামাজিকভাবে বলেন মানসিকভাবে বলেন একটু মানে আমাকে হয়রানি করার জন্য এই মামলাটি করা হয়েছে। জি, আমরা আবারও আসবো আপনার কাছে। আমি শেখ আবদুল্লাহ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাতে আপনি কাজ করছেন বিশেষ প্রতিনিধি। আমি জানি যে আপনি সচিবালয়ে বিটটা রেগুলার কভার করেন, তাছাড়া আমাদের ম্যাক্রো ইকোনমি নিয়ে, সামষ্টিক অর্থনীতি নিয়ে আপনি কাজ করেন। 2 দিন বা 3 দিন আগে একটি লিড নিউজও আমরা দেখেছি। সামষ্টিক অর্থনীতির কথা যদি বলি, এই মুহূর্তে আপনি কিভাবে যাচাই করবেন আমাদের যে 5ই আগস্টের সরকার পতনের পর আমরা জানি যে অর্থনীতি আমাদের খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে একদম খাদের কিনারায় চলে গিয়েছিল, সেখান থেকে আসলে উত্তরণ কতটুকু হলো? ধন্যবাদ আপনাকে। আপনি যে তুলনার কথা বলছেন যে 5ই আগস্টের আগে অর্থনীতি খাদের কিনারায় চলে গেছিলো, সেখান থেকে উত্তরণ কতটা হলো, উত্তরণ যে খুব বেশি হয়েছে সেরকম আমার কাছে মনে হয় না। আমরা একই রকম জায়গায় আছি, আমরা খাদের কিনারায় ছিলাম, আমরা খাদে পড়ে যাইনি। ওকে, পরিবর্তনটা এরকম যে হয়তো আমরা পড়ে যেতে পারতাম, কিন্তু আমরা পড়ে যাইনি, কিন্তু আমরা সেই খাদের কিনারায় সেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। আপনি যদি দেশের ব্যাংক খাতের কথা চিন্তা করেন, আপনি দেখবেন যে খুব রিসেন্টলি তথ্য বের হচ্ছে যে আমাদের ব্যাংক খাতের 36% খেলাপি ঋণ। আপনি যদি পুঁজিবাজারের কথা দিকে তাকান, আপনি দেখবেন যে সেখানে প্রত্যেক দিনই হচ্ছে বাজারে পতন হচ্ছে, বিনিয়োগকারীরা তারা কিন্তু তাদের শেয়ারের দর হারাচ্ছেন। আপনি খুব রিসেন্টলি একটা গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে র্যাপিড নামে একটি সংস্থা, তারা বলছে যে দেশে বেকারত্ব এই সময়ে হচ্ছে 14 লাখ পর্যায়ে চলে গেছে। তো বিনিয়োগ হচ্ছে না। বিশ্বব্যাংকের একটি রিপোর্ট আপনার নিশ্চয় চোখে পড়েছে, বিশ্বব্যাংকের তথ্য হচ্ছে এটা 20 লাখ। আপনি দেখেন বিনিয়োগ হচ্ছে না, বেকারত্ব বাড়ছে, ব্যাংক খাতের পরিস্থিতি খারাপ, পুঁজিবাজারের পরিস্থিতি খারাপ, মূল্যস্ফীতি এখনও কিন্তু সেই 8%-এর উপরে। এইরকম পরিস্থিতিতে স্বাভাবিকভাবে অর্থনীতি যে ভালো পরিস্থিতিতে আছে এটা বলা যায় না। খাদের কিনারার যে প্রসঙ্গটি ছিল সেটি হচ্ছে এরকম যে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মানে খুবই কমে যাচ্ছিল আগের সরকারের সময়। প্রত্যেক দিনই আমরা খবর পাচ্ছিলাম যে মানে কমে যাচ্ছে, পড়ছে। আমরা দেখেছি যে এই সরকার আসার পরে আমাদের দুটো সেক্টর এখনো পর্যন্ত
মোটামুটিভাবে ভালো আছে বলতে হবে, আমাদের রপ্তানি আয় এবং আমাদের রেমিটেন্স থেকে যে আয় হয়, যার ফলে আমরা দেখছি যে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভটা আস্তে 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 করে একটা বিল্ড আপ হচ্ছে। কিন্তু অন্য আরেকটা জায়গায় কিন্তু মানে আমরা বড় ধরনের সংকটের মধ্যে আছি, সেটা হচ্ছে যে রিজার্ভ বিল্ড আপ হচ্ছে, রিজার্ভ তো ব্যয় হয়, কোথায় ব্যয় হয়? আমরা আমদানি করার সময় রিজার্ভ ব্যয় করে থাকি। আমাদের কিন্তু মূলধনী যন্ত্রপাতির আমদানি কমে গেছে, আমাদের শিল্পের কাঁচামালের আমদানি কমে গেছে। পাশাপাশি সরকার, আগের সরকার যেরকম উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে তারা ব্যাংক থেকে ঋণ নিত, বিপুল ব্যয় করত, সেখানে বৈদেশিক আমদানিও উন্নয়ন কর্মকাণ্ডের জন্য সরকার করেছিল। এই সরকার এসে উন্নয়ন কর্মকাণ্ড তুলনামূলকভাবে কম করছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যেহেতু খরচ নাই, সো রিজার্ভটা বিল্ড আপের জন্য সহজ হচ্ছে, এটা সহজ হয়েছে। ওকে, ভালো বিশ্লেষণ আমি বলবো নিঃসন্দেহে। আবু আলী, শেয়ার বাজার আপনার স্পেশালাইজেশন এবং শেয়ার বাজারের সাংবাদিকদের যে সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF এর আপনি নির্বাচিত সাধারণ সম্পাদক। শেয়ার বাজার সম্পর্কে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনার একজন সহকর্মী বলেছে। আমি জাস্ট গত 2 দিন আগে বণিক বার্তার একটি প্রোগ্রাম ছিল, সেখানে বিএনপির সাবেক বাণিজ্যমন্ত্রী বিএনপি থেকে জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরী, তিনিও পুঁজিবাজার বিশেষজ্ঞ একজন নিঃসন্দেহে, তিনি বলেছেন যে আমাদের দেশের স্টক মার্কেট বলে কিছু নেই, ধ্বংস হয়ে গেছে। আলোচনাটি এইখান থেকে শুরু করতে চাই। ধন্যবাদ রিজভী ভাই। আমি আপনার প্রথম পয়েন্টে একটু দুটি কথা বলে তারপরে আমি শেয়ার বাজারে চলে যাই। প্রথমে যেন সাংবাদিকতা যে একটা চ্যালেঞ্জের মুখে আছে, সেটি আগেও ছিল, আবার এখনও সেই ধারাবাহিকতা রয়ে গেছে। কিন্তু আমাদের যে রাষ্ট্রযন্ত্রের যে মানে প্রক্রিয়া ছিল সেটি কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি, সেইখানেই আছে। এর সাথে আমাদের মিডিয়াতে একটি নতুন চ্যালেঞ্জ শুরু হয়েছে, সেটা রূপান্তরের। আমরা কিন্তু মিডিয়াতে এক ধরনের একটা রূপান্তর দেখছি। সেটি আগে শুধু টেলিভিশন এবং পত্রিকা ছিল, এরপরে আমরা অনলাইন পত্রিকা দেখলাম, তারপরে ডিজিটাল একটা মাধ্যম, সেটি মাল্টিমিডিয়া, সেটি আমরা নিয়ন্ত্রণের মধ্যে আছে। কিন্তু এখন মানুষের হাতে হাতে সাংবাদিকতা পৌঁছে গেছে, যে আমরা সামাজিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেখানে নানা ধরনের তথ্যর উপস্থাপনা করা হয়, যেখানে সত্য মিথ্যার কোনো থাকে না, সেটা দেখা যায় ভাইরাল হয়, কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায় এটা তথ্যটা সঠিক নয়, সেটা এক ধরনের অপসাংবাদিকতা বলা হয়। আর যদি আপনি বলেন, আমরা প্রথম থেকেই দেখে আসছি টেলিভিশন কিন্তু একটা নিয়ন্ত্রিতভাবে এটা সরকারের হাতে থেকেই, কিন্তু সেই জায়গায় থেকে কিন্তু এখন আপনার নিবন্ধন থেকে শুরু করে লাইসেন্স থেকে শুরু করে 1 ইয়ার যতটুকুই বলেন এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এবং আপনার ওয়েস্ট বোর্ডের যে কাঠামো সেটি কিন্তু কোনো সরকারের আমলেই এটা ইনক্লুড হয়নি। এটা এক ধরনের সংকটে। এখন টেলিভিশনের যে সংকট সেটা আগের মতোই আছে, কিন্তু এর সাথে নতুনভাবে আমার মনে হয় যে প্রিন্ট মিডিয়া, যেটা সংবাদপত্র, যেটা সেখানে বেশি সংকট আমরা এখন ফেস করছি। যেটা সরকারের তরফ থেকে যে ওয়েস্ট বোর্ডটা দেওয়া আছে সেটা কিন্তু সব জায়গায় সঠিকভাবে পরিপালন করা হয়নি। কিন্তু এই মানে আমরা মনে করেছিলাম যে হয়তো বৈষম্যমূলক মানে বিরোধী যে সরকার, সে সরকার হয়তো একটা উদ্যোগ নেবেন, কিন্তু আমরা সেই উদ্যোগ এখনও দেখিনি। আর আগের যে সংকটগুলো আছে, যে আপনার চাকরি নেই, এ ধরনের সংকট কিন্তু এখনও আমরা প্রতিনিয়ত ফেস করছি। আর ডিজিটাল মাধ্যমের কথাটাও বললে আমি একটু একটা বিষয় আপনার কাছে একটু ক্লিয়ার হতে চাই। আপনি বলছেন রাষ্ট্রযন্ত্রের কথা। রাষ্ট্রযন্ত্র মানে আসলে আমরা কি, আপনি কি মিন করতে চাইছেন? রাষ্ট্রযন্ত্র বলতে আমরা এতদিন তো বৈষম্যমূলক আচরণের কারণে আমরা ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় করলাম, কিন্তু এখন তো সেই জায়গাকে আমরা পরিবর্তন দেখছি। ওই আপনার ইলেকট্রনিক মিডিয়ার কথায় যদি বলি, যে নিবন্ধনের যে প্রক্রিয়া, সে জায়গায় কিন্তু আগের মতোই রয়ে গেছে, সেখানে কোনো পরিবর্তন নেই। তারপরে আমাদের পত্রিকা, সংবাদপত্রে যে ধরনের মানে কোরপত্র বলেন বা বলেন যে সিস্টেম, ওখানে খুব বেশি ডেভেলপমেন্ট হয়েছে বলে, হ্যাঁ, ওই জায়গায় কিন্তু সঠিক আপনি যদি আমরা মনে করেছিলাম যে সঠিকভাবে এখানে যে অডিট হয়, সেই অডিটের মাধ্যমে প্রকৃত চিত্র বেড়ে আসবে এবং যারা প্রকৃত সুবিধাভোগী বা সুবিধাটা পাওয়ার কথা তারাই পাবে। কিন্তু আমরা ওই জায়গায় কিন্তু কোনো ধরনের পরিবর্তন দেখিনি। তবে হ্যাঁ, এ সরকারের কিছু পরিবর্তন তো আমরা দেখেছি, যেমন অ্যাক্রিডিটেশন কার্ডের আগে নানা রকমের অনিয়মের যে মানে আমরা কথা শুনেছি বা দেখেছি, সেই জায়গাটা অনেকটা পরিষ্কার করতে পেরেছেন। এবার আমি শেয়ার মার্কেটের কথা বলি। শেয়ার মার্কেটে মানে দীর্ঘ 15 বছরে আমরা দেখেছি যে এখানে নানাভাবে অনিয়ম এবং এর মাধ্যমে টাকা এখান থেকে ড্রেনেজ করা হয়েছে। যেগুলো ভালো কোম্পানি কিন্তু আসেনি, যে খারাপ কোম্পানিগুলোর মাধ্যমে এখান থেকে টাকা পাচারের একটা করা হয়েছে এবং বিদেশেও অনেক টাকা পাচার হয়েছে। মানুষের একটা প্রত্যাশা ছিল যে এই সরকার এসে হয়তো বা সেই জায়গাটা একটু ট্রেস আউট করবেন, কিন্তু আমরা দেখলাম যে সরকার এসে প্রথমে বিসেক মানে নিয়ন্ত্রক সংস্থা একটা পরিবর্তন আনলেন, একজনকে নিয়োগ দিলেন, কিন্তু বিসেকের ভেতর থেকে একটা আন্দোলনের ফলশ্রুতিতে আবার সরকার সেটাকে পরিবর্তন করলেন। কিন্তু যাকে দিলেন উনি এই দীর্ঘ সময়ে কী পরিবর্তন আনলেন? এ পর্যন্ত তিনি
যেখানে যদি আপনার শেয়ার সরবরাহ না হয়, তাহলে তো আপনার মার্কেটে নতুন যদি প্রোডাক্ট না আসে, ভালো শেয়ার না আসে, তাহলে তো আমার মার্কেট এক্সপান্ড হবে না। কিন্তু সেই প্রথম থেকে মানে ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পরে বেশ কিছুদিন মানুষের মধ্যে এক ধরনের আস্থা দেখা দিল। কিন্তু এরপরে যতগুলো ইনিশিয়েটিভ আমরা দেখেছি, সংস্কারের সব জায়গায় হচ্ছে, এখানে সংস্কার আমরা শুনতেছি যে সংস্কার হলে হয়তো এক সময় গিয়ে আমরা এটার মানে সুফল পাবো, কিন্তু সেটা কতদিন পরে। এখন মানুষের মধ্যে আবারও একটা পরিবর্তন আনার একটা দাবি উঠেছে, আর হয়তো সেই পরিবর্তনটা কি বিসেকের চেয়ারম্যান পদে নাকি মানে কি পরিবর্তন কোথায়? মানে বিনিয়োগকারী এবং এরা মনে করছে যে এই মুহূর্তে হয়তো বিসেকের চেয়ারম্যান পদ মানে একটা পরিবর্তন আসলে হয়তো আপনার বাজারে বিনিয়োগকারীদের একটা আস্থা আসবে। তার মানে নেতৃত্বের জায়গায় আস্থাটা কম। হ্যাঁ, কিন্তু বিসেক চেয়ারম্যান তো বেশ কিছু সংস্কার করেছেন বাজার মার্কেটের দীর্ঘমেয়াদের জন্য ভালো, কিন্তু সেগুলোর প্রভাব কিন্তু আমরা দেখছি না। মার্কেট প্রত্যেকটা দিনই মানে মার্কেট পড়ছে। এখন যেটা একটা বড় হাউস আমি জানি, তার 5000 স্কোয়ার ফিটের একটা অফিস ছিল, সে কমাতে কমাতে এখন সিঙ্গেল রুমের অফিসে চলে আসছে। ব্রোকারেজ হাউসের কথা বলছি। ব্রোকারেজ হাউসের কথা বলছি। জি, আমরা আরেকবার আপনার কাছে আসতে চাইবো। জনাব মাইনুল হোসেন সোহেল, আপনি বলছিলেন আপনার এক্সপিরিয়েন্সের কথা, আপনি সবচেয়ে বড় সংগঠন এটি নেতৃত্বে আছেন। আপনাদের কি ধরনের আসলে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় এই যে এত বড় একটা সংগঠন পরিচালনার ক্ষেত্রে, এবং সেটা আপনারা কিভাবে সামাল দেন? ধন্যবাদ রিজু ভাই। আবারও আসলে দেশ কিভাবে চলছে আমার অ্যাকচুয়ালি একটু আগে আবু আলী ভাই বলেছেন। আমি পট পরিবর্তনের পরে সবাই যেরকম আশাবাদী ছিলেন, আব্দুল্লাহ ভাই বলছেন যে আমরা হয়তো খাদের কিনারা থেকে পরে যাইনি, খাদের কিনারায় আছি, এখনও সেভাবেই আছি। আসলে কিন্তু তাই আমরা কোনো ক্ষেত্রেই, আপনার শেয়ার বাজার বলেন, ইকোনমি, আপনি যে একটা চায়ের দোকান ছিল দেখেন হাজার হাজার চায়ের দোকান বন্ধ হয়ে গেছে, আপনার এলসি নাই, আপনার মানে অ্যাকচুয়ালি আমরা যারা সাংবাদিক সংগঠনগুলো আসলে আপনারা জানেন যে আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটি দান অনুদানের উপর নির্ভরশীল। আমরা যে আর্থিক প্রতিষ্ঠানে যাব, 3000 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, আপনি সংগঠনগুলো চলার মতো অবস্থায় নাই। কারণ মানে সব জায়গায় আর্থিক খাত আমি মনে করি যে এর মতো খারাপ পরিস্থিতি কখনো পড়েনি বর্তমানে যে পরিস্থিতি আছে। আপনি দেখেন এই গভর্নর ভালো মানুষ হিসাবে আমি মনে করি যে সবার কাছে সর্বজন বিদিত, কিন্তু উনি এসে বললেন যে 1 ডজন ব্যাংকের নাম বলে দিলেন যে এরা দেউলিয়ার পথে। ওই ব্যাংকগুলো কি হয়ে গেল? এখন 5টা ব্যাংকে মার্জার করছেন। মার্জার ভালো, কিন্তু কার জন্য? এই দেশের জন্য তো আসলে মার্জার। আপনি যখন শোনা গেছে যে 12টা ব্যাংক খারাপ, ওই ব্যাংকে যত টাকা ছিল সবই উঠিয়ে নিয়েছে। তার মানে কি? ওই ব্যাংকগুলোকে আরও আপনি খারাপ করে দিলেন। এই যে একটা সেন্সিটিভ জায়গায় আপনি আসছেন, আপনার সেই মানে সেন্সিটিভ ইস্যুতে কথা বলার ধারণাটাও তো আপনার রাখতে হবে। এই বিষয়গুলো আমি মনে করি যে দেশের পরিস্থিতি আসলে ভালো নেই। এটা আমি সবসময়ই বলি, আমাদের দেশ আসলে কিভাবে চলতেছে আমার মনে হয় প্রধান উপদেষ্টা নিজেই এটা চিন্তা করতেছেন যে আসলে আমি কখন ছেড়ে দেবো। আমি এটা সরাসরি বলি এই কারণে, কারণ উনি কিছুটা অনুধাবন করতেছেন, কারণ ইকোনমি ডিস্ট্রয় আমি মনে করি। তো আগামী দিনে যেমন শেয়ার বাজারের মানুষ কেন যাবে? আপনি মিউচুয়াল ফান্ড বলেন, কোনো আপনি যার 5 কোটি দেওয়ার ক্ষমতা নাই তাকে আপনি 50 কোটি টাকা জরিমানা করে রাখতেছেন, মানে ওই প্রতিষ্ঠানকে আরও আপনি শেষ করে দিচ্ছেন। যেটা একটু ভালো করতেছে, পরের দিন দেখা গেল কোনো একটা কারণে জরিমানা করলেন, ওই প্রতিষ্ঠানটা শেষ হয়ে গেল। মানে এই যে আমাদের মানসিকতায় যদি চেঞ্জ না আনতে পারি, আমরা মনে করি যে না আমি যে বসছি আমি যা বুঝি এটাই। তাহলে বিজনেস ফ্রেন্ডলি পলিসি নেয়ার আমরা তো আশা করি যে এই সরকারটি, যেহেতু কোনো রাজনৈতিক লিমিটেশনস সরকারের নাই, যেটা অনেক রাজনৈতিক সরকারের লিমিটেশনস থাকে, তো সেই জায়গার গিয়ে আপনার কাছে প্রত্যাশা এবং প্রাপ্তি যদি বলি, এই কাজগুলো হচ্ছে না কেন? এরকম আপনি বলছেন যে আমাদের ছোট ছোট চায়ের দোকান থেকে শুরু করে বড় কর্পোরেট হাউস সবখানেই যদি অ্যাফেক্টেড হয়, তাহলে ইকোনমি ঘুরে দাঁড়াবে কীভাবে? অ্যাকচুয়ালি স্থবিরতা। আমি মনে করি যে আপনার এই সরকারের কিন্তু সারাউন্ডিংস নাই যে ভালো একজন লোককে বসিয়ে এসে একটা কাজ করবেন। এ কারণে আসলে সবার আগে যেটা দরকার পলিটিক্যাল একটা সরকার, এবং সেটা আমার মনে হচ্ছে দ্রুতই একটি নির্বাচন হবে। আমি মনে করি নির্বাচিত সরকার ছাড়া আসলে বাংলাদেশকে পরিচালনা করার সক্ষমতা অন্য কারো নেই। তো আমি সরকারের কাছে অনুরোধ করব যাতে একটি দ্রুত নির্বাচন হয়, এবং সেটা তারা চেষ্টা করছেন আমি যতটুকু জানি। কারণ আপনার প্রত্যেকটা সেক্টর স্থবির। আপনি আর্থিক খাতের কোনো সেক্টর ভালো আছে, শুধুমাত্র রেমিটেন্সটাই ভালো। এর বাইরে আপনি দেখেন রপ্তানিতে খারাপ অবস্থা, আবার আপনার এলসি নাই। একটা প্রতিষ্ঠান আজকে এখন যদি এলসি না থাকে 2 বছর পরে সে কীভাবে উৎপাদনে যাবে? এলসির এই বিষয়টা আমার 2জন সহকর্মী আপনারা বলেছেন, টিবিএস এর রিপোর্টার এবং আপনি,
যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসানিস মনসুর গত পরশুদিন ওই বণিক বার্তা প্রোগ্রামটিতে উনি খুব জোরে বলেছেন যে এলসি করতে যদি কারো কোনো সমস্যা হয় সেটি সেই ব্যবসায়ী সমস্যা, ডলারের কারণে এলসি খুলতে পারছে না এরকম সংকট না। দেখুন, আমি আপনার কথার মধ্যে ঢুকে যাচ্ছি। আপনি যে বলছেন যে মাননীয় গভর্নর বলেছেন যদি কারোর কোনো সমস্যা হয়, কারো কোনো সমস্যা টাকার জন্য হচ্ছে ব্যাপারটা কিন্তু তা না। সমস্যা হচ্ছে এখানে যে সে যে একটা নতুন কারখানা করবে সে করার জন্য ভরসা পাচ্ছে না। সে এই নতুন কারখানা করে সে কিছুদিন পরে সেই কারখানার পরিস্থিতি কি হবে। মানে আপনার তো একটা নিরাপদ কর্মপরিবেশ, নিরাপদ ব্যবসা পরিবেশ দরকার, যে সামনের দিনগুলো কেমন হবে তার একটা ধারণা সে যাতে পায়। বর্তমান সরকার সামনে ইলেকশন দিবে কিনা এটা নিয়েও কিন্তু জনমনে এখন নানান ধরনের প্রশ্ন আছে, দ্বিধা আছে, যে সামনে এই তারিখে ইলেকশন হবে, এই মাসে ইলেকশন হবে, সেটা মানুষ পরিষ্কার না, মানুষের কাছে সেটা আস্থার জায়গায় সরকার নিতে পারেনি। ফলে মানুষ একটা বিনিয়োগ করবে, সে তার মানে অল্প টাকা হোক আর অনেক টাকা হোক, সেই বিনিয়োগ করার ভরসা পাওয়ার মতন কার্যক্রম কিন্তু এই সরকারের পক্ষ থেকে অথবা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোথাও নেওয়া হয়নি। ফলে কেউ যে টাকার অভাবে এলসি করতে পারছে না, এটা চেয়ে বেশি হচ্ছে আস্থার অভাবে এলসি হচ্ছে না। আর এলসি না হওয়ার কারণে ওনার কাছে টাকা জমছে। উনি যদি বলতে থাকেন যে আমার কাছে অনেক কিছু জমি আছে, আমি টাকা পয়সা দিব, ব্যাপারটা এরকম না যে ওনার কাছে স্বাভাবিকভাবে জমেছে না। তবে আসলে তো ওই আস্থার জায়গাটা তো উনি কাউকে মানে এনশিওর, উনি মানে ওনার জায়গা থেকে উনি ব্যাংকিং সিস্টেমটাকে ভালো করেছেন, শক্তিশালী করেছেন। তো আস্থা তো দেয়াটা তো রাষ্ট্রের অন্য অর্গানের দায়িত্ব, এটা ওনার দায়িত্ব না। ওনার দাবিটা আমি মনে করি যে ঠিকই আছে, যৌক্তিকই আছে। না, উনি কিন্তু রাষ্ট্রের বাইরে না, তো উনি তো রাষ্ট্রেরই অংশ এবং মানে বড় অংশ। উনি কিন্তু মানে যারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন বিশেষ করে আর্থিক খাতের জন্য, সেই সিদ্ধান্তের বড় একটা অংশ কিন্তু ব্যাংকিং সেক্টরের মাধ্যমে বা সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে হয়ে আসে। ফলে মানে উনি যে জানেন না যে বাংলাদেশে আস্থার পরিবেশ তৈরি হয়নি, এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের জন্য মানুষ ভরসা পাচ্ছে না, এটা যদি উনি বলতে চান তাহলে ওনার সেটা সন্দেহ উনি জানেন। আমি জনাব সোহেল, আপনি শেষ ব্যাংক ঋণ কত? আমি আজকে 1 টাকা মানে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আজকে রিপোর্ট বের হয়েছে, আপনি দেখেন কত ফল করছে। 16 থেকে 17% সুদ দিতে হচ্ছে। আপনি কিভাবে ব্যবসায় আসবেন? ব্যবসারই তো আপনার পলিসি ঠিক করতে পারিনি আমরা, আগে যেভাবে ছিল। এরপর হচ্ছে আস্থার সংকটটা আসলে কি? আপনার ধরেন আব্দুল্লাহ ভাই বলেছেন যে আমি যে এখন ব্যবসায় নামবো বা আমি এলসি করব, আমার তো আগামী দিনের ভরসা নাই, কারণ কতদিন এইভাবে আনস্টেবল থাকবে। আর আমাদের দেশের যেটা হচ্ছে আগেও ছিল এখনও, আপনি ট্যাগ লাগিয়ে দিচ্ছেন ব্যবসায়ীদেরকে, আপনি ট্যাগ লাগালে আপনি দেশ আগাতে পারবে না। আমি মনে করি যে আগে ব্যবসায়ীদেরকে ব্যবসায় রাখতে হবে, ব্যবসায়ীদেরকে ব্যবসার সুযোগ দিতে হবে, তারপর আপনার ব্যবসায় আপনি পট পরিবর্তন করে সব ব্যবসায়ীদেরকে আপনি ডাকতেন, ডেকে বলেন যে আপনি দেশের জন্য কি করতেছেন, কিভাবে আগাবেন। সেই পলিসিতে আমরা যেতে পারিনি, যে কারণেই আসলে আজকের এই আর্থিক সংকট। আর পলিটিক্যাল হয়তো আনরেস্ট থাকবেই, কিন্তু আর্থিক সক্ষমতা যদি আমাদের আরো একটু ভালো থাকতো তাহলে হয়তো এইগুলো দেখা যেত না বা এটা আমরা সামনে আসতো না। নিঃসন্দেহে ট্যাগিং এর রাজনীতি এটা আমাদেরকে শেষ করে দিচ্ছে। আমি জনাব আলমগীর, হ্যাঁ আপনার কাছে আসছি। একটি কথা আমার একটু আছে, যেটা সোহেল ভাই বলছিলেন যে এই গভর্নমেন্ট আসার পরে, পট পরিবর্তনের পরে কিন্তু ট্যাগিং দিয়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, বড় থেকে ছোট করে অনেক, সেখানে কিন্তু অনেক মানুষ বেকার হয়েছে। তাদেরকে কিন্তু সরকার কোনো কর্মসংস্থান দিতে পারেনি, তারা বেকারই আছে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে ব্যাংকিং সুদের ব্যাপারটা আপনি দেখেন, আগে কিন্তু 9-10 মানে সিঙ্গেল ডিজিট ছিল, সেখান থেকে 12, এখন কিন্তু 15-16% ব্যাংকের সুদ। তো কোনো মানুষ কিন্তু এই সুদ নিয়ে ব্যবসায় বিনিয়োগ করবে এই সাহস পাচ্ছে না। এর পাশাপাশি যেটা সব আলোচকরাই বলেছেন যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বর্তমানে যে নানামুখী সংকট, সরকার তো কিছুতেই সামাল দিতে পারছে না। কিন্তু আপনি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে যেমন অনেকগুলি সিদ্ধান্ত নেওয়া যায়, ওনারা না নিচ্ছেন কোনো সিদ্ধান্ত, না নিচ্ছেন কিছু। এই উভয় সংকটে পড়ে একদম উদ্যোক্তা থেকে শুরু করে যারা কর্মজীবী সবাই কিন্তু সমস্যায় আছে। তো আমার মনে হয় এটার সুরাহা আসলে শেষ গভর্নমেন্ট যেটি চাচ্ছেন যে দ্রুত একটি পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা সুরাহা হবে, তাছাড়া বোধহয় এই সরকারের পক্ষে এইগুলি সুরাহা খুব সহজে হবে বলে প্রশ্ন করতে চাই। আপনি একটি প্রতিষ্ঠান চালাচ্ছেন, আপনার কাছে আপনার পালস কি, আপনার রিডিং কি? না দেখেন, আমি তো বলেছি যে সংকট অর্থনীতি সবখানেই এখন আগের চেয়ে বেশি সংকট আছে। আমি 2টি প্রতিষ্ঠান চালাই, সেখানে আমার মোটামুটি 50-60 জন এমপ্লয়ি ফুল টাইম আছে। তাদেরকে দিয়ে আরেকটা কথা আমি বলি যে আমার প্রতিষ্ঠানগুলি কিন্তু পত্রিকা, সংবাদপত্র, এটাকে কিন্তু সরকার শিল্প ঘোষণা করেছিল, কিন্তু সরকার কি শিল্প হিসাবে পত্রিকাকে কখনো কোনো সুবিধা দিয়েছে কিনা, নাকি শুধু ঘোষণার মধ্যেই রেখেছে? আপনি শিল্প হলে সেখানে কিন্তু ঋণ নেওয়া যায়,
আপনি এমন অনেক আছে সরকারের কাছে বকেয়া আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের বকেয়া, যেহেতু আমি সম্পাদক আমাকে এই জিনিসগুলি দেখতে হয়, সেগুলি কিন্তু আসছে না। আবার ওদিকে আপনার এমপ্লয়ীদের বেতন অন্যান্য সেই টাকায় কিন্তু এই সংকট বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে ছোট সব ধরনের প্রতিষ্ঠানে সংকটগুলি আছে। আর সবচেয়ে বড় কথা, সংবাদপত্রের কখনোই কোনো সরকার সংবাদপত্রের দিকে তাকায় নাই, কেউ সুবিধা দেয় না। হ্যাঁ, শুধু শিল্প নাম দিয়েছে, কিন্তু শিল্প শর্তে আপনি ঋণ নিতে চান, কোনো পত্রিকার নামে কোনো ব্যাংক কিন্তু ঋণ দেবে না, আগেই বলবে যে ভাই পত্রিকার নামে ঋণ দেওয়া যাবে। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। শেখ আব্দুল্লাহ, সরকার, আপনি বেসরকারি খাতে ঋণ প্রবাহের কথা বলছিলেন। আমার যতদূর জানি যে 1,20-25,000 কোটি টাকার মতো টোটাল যেটা ঋণযোগ্য আমাদের তারল্য। তো ঋণযোগ্য তারল্যের 1,20-25,000 কোটি টাকার মধ্যে সরকার 1 লাখ কোটি টাকা নিয়ে নিল। বেসরকারি খাত কোত্থেকে ঋণ নিবে? বেসরকারি খাতের ঋণ নেওয়ার জন্য ব্যাংকে যেরকম তারল্যের ঘাটতি আছে, আপনি যে তথ্য দিলেন সেটি যেরকম গভর্নর বলেছেন, না এটি বাস্তব। হ্যাঁ, বেসরকারি খাতে ঋণ নেওয়ার জন্য ব্যাংকে তারল্যের ঘাটতি আছে। আবার বেসরকারি খাতে ঋণ নেওয়ার চাহিদাও তুলনামূলকভাবে কমে গেছে, নতুন প্রজেক্ট হচ্ছে না, এটা একটি সমস্যা। আর একটা হচ্ছে যে এখন ঋণের সুদ হারও বেড়ে গেছে। এই ঋণের সুদ হার বাজারের উপরে নির্ভরশীল এটা বলা হয়, কিন্তু আপনি যখন কেন্দ্রীয় ব্যাংক আপনি আপনার নীতি সুদ হার বাড়াবেন, তখন কিন্তু বাজারও কিন্তু আপনার মূল্যস্ফীতি কন্ট্রোল করার জন্য আর কোনো অপশন ছিল? সেটি আমি মনে করি যে নীতি সুদহার বা সুদহার বাড়িয়ে বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়, এইটা যে তথ্য, এটা বাংলাদেশের ক্ষেত্রে পুরোপুরি বাস্তব না। বাংলাদেশে আপনাকে হচ্ছে বাজারে চাঁদা দিতে হয়, আপনাকে পণ্য পরিবহনের সময় চাঁদা দিতে হয়, আপনাকে যখন আপনি পণ্য লোড করেন তখন একবার চাঁদা দিতে হয়, যখন পণ্য আনলোড করেন তখন একবার চাঁদা দিতে হয়, আপনার পুলিশকে চাঁদা দিতে হয়, আপনার রাস্তার মাস্তান যারা তাদেরকে আপনার চাঁদা দিতে হয়, আপনার কোনো একটা পারমিশন যখন কোথাও থেকে সরকারের কোনো অফিস থেকে নিতে যান তখন আপনার সেখানে বাড়তি টাকা খরচ করতে হয়। এই খরচ বন্ধ হলে বাংলাদেশের মূল্যস্ফীতি সেটা অনেকটা সহনীয় পর্যায়ে আসবে, এটা মানে আমি বিশ্বাস করি আর কি। সবসময় ওনারা খুব তাত্ত্বিকভাবে বলে থাকেন যে বাজার ব্যবস্থাপনার দুর্বলতা, আসলে বাজার ব্যবস্থাপনাটা মানে হচ্ছে এই দুর্বলতাগুলো। জি, আপনার সঙ্গে আমিও একমত। জনাব আবু আলী, আমি আপনাকে দিয়ে শেষ করতে চাই। শেয়ার বাজার নিয়ে সবার খুব হতাশার মাঝেও একটি আশার জায়গা। আমি যদি বলি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আবার আমি কোট করছি, উনি বলেছেন যে শেয়ার বাজারটাকে এমনভাবে, যদি বিএনপি নির্বাচিত সরকারে গঠন করার সুযোগ পায়, এমনভাবে সাজাবেন যে শেয়ার বাজার হবে হচ্ছে এই আমাদের অর্থায়নের জায়গা, ব্যাংক নয়, ব্যাংকিং খাত থেকে আর অর্থায়ন অন্যরা এনকারেজ করবেন না। আপনার কি মনে হয় যে আমাদের শেয়ার বাজারে এখন যে ডেপ, যে পরিমাণে স্ক্রিপ্ট আছে, তাতে কি আমাদের বাজার রেডি টু প্রোভাইড ক্যাপিটাল টু দ্য ইন্ডাস্ট্রি? ধরেন যে ব্যাংকিং খাতে যদি ইন্টারেস্ট রেট বাড়ে, আলটিমেটলি তাহলে মানুষ কিন্তু টাকাটা মানে ক্যাপিটাল মার্কেট থেকে যদি নেওয়ার কথা, কিন্তু আসলে আমরা ওইভাবে মানে উদ্যোক্তাকে যে টাকা দেবো যেভাবে, আসলে সেভাবে কিন্তু আমরা রেডি না। কারণ ব্যাংকে হয়তো ইন্টারেস্ট রেট বেশি, কিন্তু ব্যাংকে গিয়ে ইজিলি সে টাকাটা পাচ্ছে, কিন্তু শেয়ার মার্কেটে আসলে তার নানা রকমের মানে ঝামেলা, হ্যাঁ, এগুলো দেখে তারপরে আসতে হয়। কিন্তু সেই জায়গা থেকে আমরা এখনও ঠিক হতে পারিনি। এক একটা বিধি বা এক একটা রুলস ঠিক করতে গিয়ে তাদের অনেক সময় লেগে যাচ্ছে। কিন্তু তারপরেও তো আমরা এই যে দীর্ঘ সময় আমাদের ভালো শেয়ার, আপনার বিদেশ ফরেন ইনভেস্টর বলেন আর বাংলাদেশের দেশীয় ইনভেস্টর বলেন, তারা কিন্তু একটা ভালো স্ক্রিপ্টে ইনভেস্ট করতে চায়। কিন্তু যদি আপনি সেটা জানতে চান যে কয়টি আছে, ওই হাতে গোনা 10-12টি। কিন্তু আসলে এটা একটা শেয়ার মার্কেটের মানে আমার গভীরতা তো এই 10-12টি শেয়ার দিয়ে এটা সম্ভব না, এটা আরও অনেক বড় হওয়ার কথা। আমাদের তো এখনও মার্কেট টু দ্য মানে ক্যাপিটালের যে আপনার মার্কেটের অবদান, সেটা কিন্তু অনেক কম। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, এরা আমাদের তো অনেক বেশি এবং তাদের রিটার্নও ভালো, কিন্তু আমাদের এখানে সুশাসনের খুবই অভাব আছে। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের একসময় ইনভেস্টার ছিল কত, প্রায় 30 লাখের কাছাকাছি, এখন সেটা অ্যাক্টিভ মানে 6-7 লাখ আছে। তারপর আগে আমরা প্রত্যেকটি ব্রোকারেজ হাউসে বা মার্চেন্ট ব্যাংকে গেলে মানে বসার জায়গা পেতাম না, লিফটে তো বিশাল লাইন থাকতো, কিন্তু এখন কিন্তু কোথাও কোনো মানে ইনভেস্টর নেই, মানে ছোটো ইনভেস্টর বলেন আর উদ্যোক্তা বলেন, কারোর কোনো নজর এই মুহূর্তে সেখানে নেই। আমাদের ওইখানে কাজ করতে হবে, সরকারের সদিচ্ছা আছে। আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী যিনি বলেছেন, তিনি হয়তো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তারা এই উদ্যোগগুলো নেবেন, নিলে হয়তো আসবে। আমরা দীর্ঘদিন শুনে আসছি সরকারি কোম্পানির শেয়ারগুলো অন্তত 26টি কোম্পানি, আমরা অনেক বছর, যখন অর্থমন্ত্রী হলেন উনি বলেছিলেন, উনি 10 বছর অর্থমন্ত্রী ছিলেন, উনি মারা গেছেন, তারপরে আরও 2জন অর্থমন্ত্রী চেঞ্জ হয়েছে,
অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে? সেটা তো আমরা ঘোষণার মধ্যেই দেখছি, আমরা অনেক বছর ধরে একই রিপোর্ট লিখি, কিন্তু ওইখানে আমরা মনে করেছিলাম তা আমলাতান্ত্রিক যে জটিলতা, জি, যে এই জটিলতাকে ভেদ করে এই আমরা অন্তর্বর্তী সরকার বৈষম্য দূরকরণের জন্য আসছে, হয়তো এখানে একটা আশার আলো দেখতে পাবো, কিন্তু না, সেটা ওই ঘোষণার মধ্যেই থেকে গেছে। আমরা মনে হয় যে এটা দেখতে পাবো না। না, আমি দর্শক, আমি আমার সহ আলোচক সহকর্মী আবু আলীর মতো এতটা নিরাশার মধ্যে থাকতে চাই না। আমি আশাবাদী থাকতে চাই, আশাবাদী হতে চাই, এবং সারা দেশের মানুষের মতো আমার যে সহ আলোচক ছিলেন সবার মতো আমিও আশাবাদী হতে চাই যে একটি নির্বাচিত সরকার, নির্বাচনের মাধ্যমে যে সরকারটি আসবে, তারা আসলে দেশের এই যে প্রেক্ষাপট এবং আস্থার যে সংকট উদ্যোক্তাদের বিশেষ করে, এই সংকটটি কেটে যাবে এবং আমরা নতুন বাংলাদেশের নতুন সূচনা করতে পারবো। দর্শক, সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভেচ্ছা সহ শেষ করছি চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন।